এখন শুনবেন আজকের গল্প। কি ভেবেছে আমায়? আমি বৌঠানের কৃতদাস? তাকে ছাড়া কাউকে পড়া শোনাতে পারবো না? মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। চারু, চারু কি হয়েছে তোমার? কি হয়েছে চারু? বলো না, বলো না চারু, তোমার কি হয়েছে? দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। কেন, কি করেছে ও? অমলের সঙ্গে সে এমনই ভাবে চলে যে কেন কেন এত কষ্ট হচ্ছে, কেন এত কষ্ট হচ্ছে। অমল আমার এতই কি যে তার জন্য এত দুঃখ, এত কষ্ট পাবো। চোখের আলো দেখেছিলে। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের চারুলতা। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। ইংরেজ দূর হটো, দূর হটো, দূর হটো। লর্ড কার্জনের বঙ্গভঙ্গ রোধ করতেই হবে, করতে হবে, করতে হবে। ইংরেজ দূর হটো, দূর হটো, দূর হটো। আজ ভূপতি মহীশূরে চলে গেল। ভূপতি একবার তার সঙ্গে যাবার অনুরোধ করলে প্রথমটাই মনে হলো যে বিচ্ছেদ স্মৃতি বাড়িকে ঘিরে চলছে, দাবানলগ্রস্ত হরিণীর মতো এই বাড়ি পরিত্যাগ করে পালাই। কিন্তু না, পারলাম না। স্বামী ভূপতির কথায় মন সায় দিল না। কিন্তু কেন? বারবার মনকে এই একই প্রশ্ন করেও কোনো উত্তর পাইনি। কৈশোরের দ্বার প্রান্তে এসে বিয়ে হলো ধনী পরিবারের এক যুবকের সঙ্গে, যিনি পরাধীন ভারতের বিভিন্ন পত্রিকায় রাজনৈতিক পত্র লিখতেন কোনো প্রকার প্রয়োজন না থাকলেও। যুবক ভূপতির মতো ধনী লোককে দলে পাওয়ার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাদ দিতে দিতেই ভূপতিকে ইংরেজি লেখায় আরও পারদর্শী করে তুলেছিল। সেই এক যুগ আগে তার হাত ধরে আমার এই বাড়িতে আসা। এই কোথায় রে? চল চল চল, ভূপতির বালিকা বধূকে দেখবি, চল। হ্যাঁ, চল চল চল। তারপর থেকে এই মস্ত বাড়িটাই হলো আমার একমাত্র ঠিকানা। চারু, চারু, এ কি? চারু কোথায় গেল? ঘরে তো নেই। চারু, চারু। এই যে আমি। এই নাও তোমার খাবার। না না চারু, এ তোমার ভারী অন্যায়। তোমায় কত বলেছি ঘরের কোনো কাজই তোমায় করতে হবে না, তার জন্য অনেক লোক আছে, তুমি পড়াশোনায় মন দাও। এইভাবেই চলতে লাগলো। কয়েক মাস পর হঠাৎ একদিন আমার দাদা উমাপদ এসে হাজির। চারু, চারু। দাদা, হঠাৎ? এদিকে আমার এক মক্কেলের বাড়ি এসেছিলাম, তাই। ভূপতি কোথায়? কি উকিল মশাই, পথ ভুল করে? না, এদিকেই এসেছিলাম কাজে। তা ওকালতি কেমন চলছে? ভালো না, ভাবছি ছেড়ে দেব, অন্য কিছু করব। তোমার হাতে ওটা কি কাগজ দাদা? বিশ্ববঙ্গ। বলতে পারো এটার জন্যই আসা। ভূপতির একটা পত্র বেরিয়েছে, পথে আসতে আসতে পড়লাম। বঙ্গভঙ্গ নিয়ে অসাধারণ লেখা। তাই ভূপতিকে যতক্ষণ ধন্যবাদ জানাতে না পারছিলাম মনটা কেমন করছিল। অসাধারণ, অসাধারণ।
তোমার আগের লেখাগুলোর থেকে এটা অনেক উন্নত। দেখো, তুমি আমার একজন গুণমুগ্ধ পাঠক বলেই এইভাবে বলছো। দেখি দেখি কাগজটা, পড়ে দেখি। বলছিলাম, অনেক তো হলো ভূপতি, একটা ইংরেজি খবরের কাগজ বের করো। তোমার ইংরেজিতে যেরকম অসাধারণ লেখার হাত। ঠিক, এরকম তো করাই যেতে পারে। আসলে পরের পত্রিকায় লেখালেখি করলে তেমন নাম নেই, তার চেয়ে নিজের কাগজে স্বাধীনভাবে নিজের কথা বলতে পারবো। তবে আমি কাগজ বের করলে তোমাকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তাহলে ওকালতি বন্ধ। অল্প বয়সে সম্পাদকীয় নেশা আর রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করেই ধরে। ভূপতিকে মাতিয়ে তুলবার লোকের অভাব কম ছিল না। এরা ভূপতির সঙ্গে সঙ্গদান করেই অবশেষে নতুন কাগজের জন্য বাড়ির মধ্যেই প্রেস ও অফিস খুলল। দাদা উমাপদকে সহকারী করে নিজে সম্পাদকের গদিতে বসে মন ছোটালো ভারত গভর্নমেন্টের সীমান্ত নীতি নিয়ে। বছর পার করে বসন্তকাল এলো। ভূপতি কাগজ নিয়ে যেরূপ প্রাণপাত করছিল, তাতে কখন যেন ধীরে ধীরে চেনা মানুষটা অচেনা হয়ে গেল। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জোড়ে, চোখে আমার তৃষ্ণা। সে কখন থেকে প্রুফ দেখছো? এই নাও পান। পাশটায় রাখো চারু, আমি সময় মতো খেয়ে নেব। রাত অনেক হলো যে, শোবে না? না চারু, তুমি শুয়ে পড়ো প্লিজ। প্রুফটা দেখে নিয়ে হাতের লেখাটা শেষ করতে হবে। জানো চারু, কারজান সাহেবের দপ্তর আমার লেখা পড়ে নড়ে চড়ে বসেছে। অফিসে আজই ডাক পেলাম, তারই উত্তর লিখতে হবে। অনেক রাত হয়ে যাবে, তুমি শুয়ে পড়ো চারু। যে সময়ে স্বামী স্ত্রীর প্রেমের প্রথম অরুণ আলোক পরস্পরের কাছে অপরূপ মহিমায় চির নতুন বলে প্রতিহত হয়, দাম্পত্যের সেই স্বর্ণপ্রভা মণ্ডিত প্রত্যুষকাল অচেতন অবস্থায় কখন যেন অতীত হয়ে গেল। নতুনত্বের স্বাদ না পেয়ে একে অপরের কাছে পুরাতন পরিচিত হিসেবেই অভ্যস্ত হয়ে গেলাম। চারু, কাজের জন্য যতবার ঘর আর প্রেস করি, বেশিরভাগ সময় দেখি তুমি ওই জানলার ধারে। কি হয়েছে চারু, শরীর খারাপ? না না, শরীর ঠিকই আছে। তাহলে কি করব বলো, এত বড় বাড়িতে করার তো তেমন কিছু নেই। বই পড়ে সেলাই করে সময় কাটে না, তাই মাঝে মাঝে বাগানের বিভিন্ন পাখিদের দেখতে দেখতে সময় কাটাই। কিন্তু চারু, আমি এই নিয়েই বেশ আছি, আমার জন্য ভাবনার কিছু নেই। তোমার কাগজ, প্রেস, লেখা এ নিয়েই থাকো, আমার জন্য তোমার। না না চারু, এ তোমার অভিমানের কথা। দাঁড়াও, আমি একটু প্রেস থেকে আসছি। উমাপদ, কি হয়েছে? দেখো উমাপদ, সারাদিন এই কাগজ, প্রেস, লেখা, প্রুফ দেখা এসবের মাঝে তোমার বোন চারুকে তো ঠিক মতন সময় দিতে পারিনি। বেচারা বড় একা, ওর একজন সঙ্গিনী দরকার। তাই ভাবছিলুম সমবয়সী স্ত্রী সঙ্গ পেলে চারুর ভালো লাগতো। তোমার স্ত্রী মন্দাকিনীকে যদি এখানে নিয়ে আসো। একেই আমি এই বাড়িতে তোমার আশ্রয়ে আছি, তার উপরে আবার। ছি ছি উমাপদ, এ কথা মনেও এনো না। তুমি আশ্রিত হবে কেন? তুমি ছিলে বলেই তো ভরসা করে কাগজের টাকা পয়সার সব দায়িত্ব তোমার কাঁধে দিয়েই তো নিশ্চিন্তে লেখালেখি করতে পারছি। না না, তুমি কালই মন্দাকে এখানে নিয়ে এসো। হায়, স্ত্রী সঙ্গের অভাবেই যে আমার এই অবস্থা, সম্পাদক মশাই এমন বুঝল। নারীর মন যে পুরুষ কোনো কালেই উপলব্ধি করেনি, তার তো এমন ভাব প্রকাশই স্বাভাবিক। স্ত্রীর প্রতি নিয়ম মাফিক কর্তব্যের খাতিরে
অবশেষে মন্দা এসে উপস্থিত হলো। কেটে গেল বেশ কিছু কাল। চারু, এই চারু, নে পান ধর। খেয়ে দে তো সোজা চলে এলি, আমি তোর জন্য পান সেজে বই নিয়ে এলুম। ধর। ও বাবা, জানালা ধারে দাঁড়িয়ে কি দেখছিস? দেখো দেখো, ওই ডালটাতে দুটো পাখি কি সুন্দর খেলা করছে। এই ভর দুপুরে পাখির খেলা দেখে কোনো লাভ নেই ভাই। আয় আয়, আমরা তাস খেলি। মন না চাইলেও নিয়ম রক্ষার তাগিদেই আমায় সঙ্গ দিতে হতো। মন্দা ছিল বড় সরল, কোনো কিছুই গভীরভাবে ভাবতে পারত না, কিংবা ভাবতে চাইতো না। মনে যা আসতো চট করে সেই কথা না বলা অবধি ক্ষান্ত হতো না। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না। একসময় বুঝতে পারলাম মন্দার ভাবনার সঙ্গে আমার ভাবনা কোনো কালেই মিলবে না। মন অস্থির হয়ে উঠতে লাগলো। একদিন ভূপতি এসে বলল, চারু, তোমায় না জানিয়ে একটা কাজ করেছি। কি? আমার পিস্তুত ভাই অমল 3rd ইয়ারে পড়ে। এমনিতেও একা, কোনো পিছুটান নেই। ওকে তার করে এখানে আসতে বলেছি। কেন? তোমার তো মাস্টারের প্রয়োজন চারু। মাঝে মাঝে তুমি বলছো না পড়তে পড়তে আটকে যাচ্ছে, ও তোমায় পড়া দেখিয়ে দিলে তোমার খুব উপকার হবে। এখান থেকেই ও কলেজে যাবে। সাহিত্যে ওর বেশ দখল আছে জানো। এমনিতে ছেলেটি বেশ দারুণ মজাদার, হুল্লোড়ে। সাহিত্য নিয়ে তোমারও সময় কাটবে ভালো। কবে আসছে সে? এই এলো বলে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। বৌঠান, বৌঠান! এসো ঠাকুরপো, এসো। আরে থাক থাক, প্রণাম করতে হবে না। নিশ্চিন্ত হওয়া গেল। এবার এই মাস্টারটি তোমার পড়াশোনার সঠিক দেখভাল করতে পারবে। তবে চারু, অমল কিন্তু মাঝে মধ্যেই নানান আবদারে তোমায় ব্যতিব্যস্ত করে তুলবে। সামলে চলো। এই অপরিণত অপ্রকাশিত আমি, এ কার জন্যে, এ কিসের জন্যে? জানিয়ে এলো কত সূচনা, কত ব্যঞ্জনা। বহু বেদনায় বাঁধা হতে চলল যার ভাষা, পৌঁছলো না যা বাণীতে। থাক থাক, আর কাব্য করতে হবে না। এসো ভেতরে এসো, জলখাবার খেয়ে বিশ্রাম করবে, এসো। তারপর অমল দায়িত্ব নিল আমার পড়াশোনার। অমলকে ধরে পড়া করে নিতাম বলে এক প্রকার বাধ্য হয়ে অমলের আবদার সহ্য করতে হতো। প্রায়ই হোটেলে খাবার খোরাকি আর ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনবার খরচা জোগাতে হতো। এই রূপে ক্রমে ক্রমে তার চাহিদা বাড়তে লাগলো। একদিন অমল এসে বলল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু কার্পেটের জুতো পরে আসে। আমার তা সহ্য হয় না। একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি না। হ্যাঁ তাই বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করে মরি। দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনোগে যাও। সেটি হচ্ছে না। শোনো ঠাকুরপো, আমি চললাম। যা, চলে গেল। আমি যে জুতো সেলাই করতে জানি না, এখন কি করি? জুতো সেলাই না করে দিলে তো আমার আর রক্ষে থাকবে না। ভূপতিকে বলবো? না থাক, দেখি ব্রজর কেউ চেনা জানা আছে কিনা। ব্রজ, ব্রজ! যাই মা। কি মা? কাউকে পাওয়া যাবে যে আমাকে কার্পেটের জুতো সেলাই করা শেখাতে পারে? সে আমাদের গায়ে আছে একজন, কাল ডেকে দেব না হয়। এখন বৌঠান, বৌঠান! এ কি, সেলাই করতে করতে আমাকে আসতে দেখে ও কি লোকালে? ও কিছু না, বলো। যাই হোক, শোনো, আমি কলেজে যাচ্ছি। আজ বন্ধুদের নেমন্তন্ন করেছি, খাওয়াবো। রান্না করে রেখো, দুপুরে আসছি সবাই। আমি এত পারবো না ঠাকুরপো, প্রতিদিনই তো তোমার এটা ওটা বায়না লেগেই আছে।
আমি এত পারিনি। রাগ করছো কেন বৌঠান? সেটাই তো স্বাভাবিক ঠাকুরপো। তোমার দাদা কখনো কোনো দাবি করলো না আমার কাছে, আর তোমার তো দেখছি দাবির অন্ত নেই। কাগজের কাজ ছেড়ে দাদা কখন তোমার কাছে দাবি নিয়ে আসবে বৌঠান? সেই সুযোগটা না হয় আমিই নিলাম। আর গুরুকে তো গুরুদক্ষিণা দিতেই হয়। ধরো না, সেই দক্ষিণাই হলো দাবি। গুরু দক্ষিণা মানে? আমি তোমায় পড়াই বলে তোমার গুরু, তাই গুরুদক্ষিণা। তবে রে, দাঁড়ো তোমার মজা দেখাচ্ছি। আমি যাই বৌঠান, আমি যাই, গেলাম। সংসারে এই একমাত্র প্রার্থের প্রার্থনা রক্ষা না করে থাকতে পারতাম না। অমল যে সময় কলেজে যেত, সেই সময় লুকিয়ে কার্পেটের জুতো সেলাই শিখে নিলাম। অমল যখন নিজে তার জুতোর দরবার সম্পূর্ণ ভুলেছে, একদিন বৈশাখ মাসের শেষ দিকের সন্ধেবেলা বাড়ির ছাদে অমলকে খেতে আসার জন্য বিশেষভাবে নিমন্ত্রণ করলাম। বৌঠান, দাও দাও, খাবার দাও। কলেজ থেকে ফিরে হাত মুখ ধুয়েছ তো? সে আর বলতে, দাও দাও। বসো, আসন পাতা আছে। হ্যাঁ। এ কি বৌঠান, থালায় পেতলের ঢাকনা দিয়ে রেখেছো কেন? বালি এসে উড়ে পড়তে পারে তাই। নাও, ঢাকনা খোলো। খোলো। হে কি বৌঠান, থালার মধ্যে তো কার্পেটের নতুন জুতো। জুতো পেয়ে অমলের আশা আরও বেড়ে উঠল। কখনো গলা বন্ধ চাই, কখনো আবার রেশমের রুমালে ফুল কাটা পাড় সেলাই করে দিতে হবে। এই সংসারে আমাকে কারো জন্য কিছু করতে হয় না, কিন্তু একমাত্র অমলই আমাকে কাজ না করিয়ে ছাড়ে না। এইভাবেই কেটে গেল বেশ কয়েক মাস। অন্তঃপুরে যে একখণ্ড জমি ছিল, সেই জমির উন্নতি সাধনের জন্য আমি আর অমল দুজনে মিলে ছবি এঁকে প্ল্যান করে মহা উৎসাহে জমিটার উপর একটা বাগানের কল্পনা ফলাও করে তুলেছিলাম। বৌঠান, আমাদের এই বাগানে সেকালে রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে জল দিতে হবে। আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। হ্যাঁ, আর একটা ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। আর তাতে নীল পদ্ম দেব। আমার অনেক দিন থেকে নীল পদ্ম দেখার স্বাদ আছে। সেই ঝিলের ওপর একটা সাঁকো বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটা বেশ ছোট ডিঙি থাকবে। ঘাট কিন্তু সাদা মার্বেলের হবে। তাই হবে, দাঁড়াও ম্যাপ এঁকে একটা এস্টিমেট করি। না না ঠাকুরপো, এ অনেক টাকা, আমার সঙ্গতিতে কুলোবে না। আহা, দাদার কাছে বাগানের কথা পেড়ো, দাদা নিশ্চয়ই টাকা দেবেন। না, তাকে বললে মজা কি হলো? আমরা দুজনে বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন। তাহলে আমাদের প্ল্যানের কি হবে? তাহলে বৌঠান, ওই ঝিলটা বাদ দেওয়া যাক। না না না, ঝিল বাদ দেওয়া কিছুতেই চলবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই বা দিলে, ওটা অমনি একটা সাদা সিধে খোড়ো চাল করলেই হবে। তাহলে আমার ও ঘরের দরকার নেই, ও থাক। এত বেলায় তোরা বাগানে কি করছিস? পাকা আমরা খুঁজছি। পাশ যদি আমার জন্য আনিস। কি হলো ঠাকুরপো, হাতে কোদাল নিলে কেন? এই আমড়াতলার চারিদিক কিভাবে বাঁধতে হবে তা দাগ কেটে রাখি। ঠাকুরপো, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। কেন বেশ হতো? তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সব থাকতো। আমরা দুজন ছাড়া কেউ বুঝতে পারতো না, বেশ মজা হতো। ঠাকুরপো, তুমি একবার লেখার চেষ্টা করে দেখো না, নিশ্চয়ই পারবে তুমি। আচ্ছা, আমি যদি লিখতে পারি তাহলে আমাকে কি দেবে? তুমি কি চাও? আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেবো, তোমাকে সেইটে আগা গোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। তোমার মস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ। আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। তুমি কি মনে করো আমি লিখতে পারি না? তবে নিশ্চয়ই তুমি কিছু লিখেছ,
আমাকে দেখাও। আজ থাকবো উঠান। না, আজই দেখাতে হবে। মাথা খাও, তোমার লেখা নিয়ে এসো। কিন্তু বৌঠান, যদি তোমার ভালো না লাগে। সংকোচ করো না, নিশ্চয়ই ভালো লাগবে। যাও, নিয়ে এসো। লেখা নিয়ে এসেছি বৌঠান। এই তো, নাও পড়ো দেখি। আমি এই গাছের গুঁড়িতে হেলান দিয়ে মন দিয়ে শুনি। একটা প্রবন্ধ, বিষয়ে আমার খাতা। হে আমার সুখাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকাগৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্য মসি চিহ্নিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না। তুমি আবার লিখতে পারো না? চোখের আলোয় দেখেছিলে। এত রাতে চারু জেগে আছে? সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর মতো, শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? বাহ, কি সুন্দর! কোথায় পড়লে চারু? ও তুমি? ভারী সুন্দর লেখা তো। কার লেখা? কোন প্রবন্ধ? ওই ওই কোথায় যেন পড়েছিলাম, ভুলে গেছি। বেশ বেশ, তা মাস্টারটি পড়াচ্ছে কেমন? ভালো, বেশ ভালো। বৌঠান, বৌঠান, শোনো না, বেশ ভালো একটা ভাব মাথায় এসেছে জানো। চলো আমাদের দক্ষিণের বারান্দায়, এখানে এখনই মন্দা পান সাজতে আসবে। এসো, বলো কি ভাব এসেছে? হ্যাঁ, ভাবছি পরাধীন ভারতে নারী, এটা নিয়ে লিখব। আবার ভাবছি নারী পরাধীন, এটা নিয়ে লিখি। পরাধীন ভারতে নারী, এ নিয়েই লেখো না। কিন্তু পরাধীন ভারতে তো শুধু নারীরাই পরাধীন নয়, আমরা তো সবাই পরাধীন। তাই ভাবছিলাম, আসলে নারীরা যেমন পরাধীন, এই ভারতও পরাধীন। পরাধীনতা নিয়ে আমি না তোমায় ঠিক বোঝাতে পারছি না। আমি তোমায় সাহায্য করছি। তুমি লেখো পরাধীন ভারত ও নারী। ঠিক। নাও, দেরি করো না, লেখো। কি ঠাকুরপো, কতটা লিখলে? এরই মধ্যে কি লেখা যায়? রোশো, আর একটু ভাবি। ঠাকুরপো, তোমার এই সব লেখা কিন্তু এখন থেকে আমার সম্পত্তি। তুমি লেখক, আমি পাঠক, এর মধ্যে যেন অন্য কেউ না আসে, এ আমি বলে রাখলাম। কিন্তু এতে তো সৃষ্টিকর্তার আনন্দ নেই বৌঠান। তার আনন্দ সার্বজনীনতায়। সবার কাছে যদি সৃষ্টি না পৌঁছয়, তাহলে তার কদর কোথায়? তার কদর আমার কাছে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। অমল কলেজ থেকে ফিরলে দূর থেকে তার পকেটটা কিছু অতিরিক্ত ভরা মনে হলো। অমল অন্যদিন কলেজ থেকে ফিরে বাড়ির ভেতরে আসতে দেরি করত না, কিন্তু আজ সে ভরা পকেট নিয়ে বাইরের ঘরে প্রবেশ করল। তাড়াতাড়ি আসবার নাম করল না। আমার রাগ হতে লাগলো। অবশেষে মন্মথ দত্তের বই নিয়ে বারান্দায় গিয়ে পড়তে লাগলাম, কারণ মন্মথ দত্ত নতুন গ্রন্থকার, অমলের মতোই লেখে। এজন্য অমল কখনোই তার প্রশংসা করত না। ইতিমধ্যে অমল কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। কি বৌঠান, কি পড়া হচ্ছে? গলগণ্ড? গলগণ্ড না,
কলকণ্ঠ, বিরক্ত করো না, আমায় পড়তে দাও। আমি তৃণ, ক্ষুদ্র তৃণ, ভাই রক্তাম্বর রাজবেশধারী অশোক, আমি তৃণ মাত্র। আমার ফুল নাই, আমার ছায়া নাই, আমার মস্তক আমি আকাশে তুলিতে পারি না। বসন্তের কোকিল আমায় আশ্রয় করিয়া কুহু স্বরে জগৎ মাতায় না। আমি কলার কাঁদি, কাঁচ কলার কাঁদি, ভাই কুষ্মাণ্ড, ভাই গৃহচাল বিহারী কুষ্মাণ্ড, আমি নিতান্তই কাঁচকলার কাঁদি। তুমি ভারী হিংসুটে, নিজের লেখা ছাড়া কিছুই পছন্দ হয় না। তোমার তো ভারী উদারতা, তৃণটি পেলেও গিলে খেতে চাও। আচ্ছা মশাই, ঠাট্টা করতে হবে না। পকেটে কি আছে বের করে ফেলো। কি আছে আন্দাজ করো। আন্দাজ করতে পারিনি, বার করো। এ তো সররুহ মাসিক পত্রিকা। হ্যাঁ বৌঠান, দেখো এইখানেই আমার খাতা প্রবন্ধ বের হয়েছে। ভালো। বৌঠান, তুমি খুশি হওনি? দেখো সররুহ পত্রে যে সে লেখা বের হয় না, সম্পাদক মশাই অনেক লেখা থেকে এটা বেছেছেন। কি বৌঠান, তুমি সত্যিই খুশি হওনি? হয়েছি ঠাকুরপো, খুব খুব খুশি হয়েছি। চারু, আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না। বাংলাদেশের পাঠক মহলে ওর বেশ খ্যাতি হয়েছে, ভক্তদের চিঠিও আসছে বেশ। তুমি দেখেছো? তোমায় আরেকটু ভাত দি? না চারু, থাক। আমার কথার উত্তর দিলে না যে। হ্যাঁ, ঠাকুরপো সবই দেখিয়েছে। এখন বুঝতে পারছি অমলকে কেন এত স্নেহ আদর করো। আমি অনেকদিন আগেই অমলের মর্যাদা বুঝেছিলাম। তা তুমি কি ওর লেখা পড়েছ? হ্যাঁ, না ঠিক পড়িনি, সময় পাইনি, কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল। সে কখন যে বন্ধ দ্বার খুলে পাঠক মণ্ডলী আমাদের মাঝখানে এসে দাঁড়ালো। কিছু বললে চারু? না না, কিছু না। দাও, দান দাও। এই দিলুম। আরে ঠাকুরপো, কখন এলে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কারোর কোনো হুঁশ নেই। তোমরা তাহলে খেলো বৌঠান, আমি অখিল বাবুকে লেখাটা শুনিয়ে আসি গে। আরে ধুৎ, ওই দেখো চলে যাচ্ছে। আরে এসো না, বসো না, যাও কোথায়? একটু বসো। এই এই দান দিলাম, নাও। আজ জিতে গেছো, আজকের মতন খেলা শেষ। তোমাদের পড়া আরম্ভ হবে বুঝি? তবে আমি উঠি। কেন, তুমিও শোনো না ভাই? না ভাই, আমি তো ওদের ওইসব ছাইপাশ কিছুই বুঝি নে। আমার কেবলই ঘুম পায়। চলি। কিছু তো একটা করতেই হবে। কি করার কথা ভাবছো তুমি? ভাবছি পাঠককে কাগজের সাথে 4-5 রকমের উপহার দিলে কাগজের সার্কুলেশন বাড়বে, আর তাতে আমাদের লাভ হবে। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে 5 রকমের উপহার কেনার যা খরচ, তাতে করে লোকসান কাটিয়ে কি উপায় লাভের মুখ দেখা যাবে। আমি ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা, আমি একটু আসছি, এসে বোঝাচ্ছি। কোথায় যাচ্ছ? আরে আসছি। অনেকক্ষণ ধরে চারু ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে দরকারি কিছু বলতে চায়। আমি এক্ষুনি আসছি। এখনো বুঝি তোমার কাজ শেষ হলো না? দিন রাত ওই একখানা কাগজ নিয়ে যে তোমার কি করে কাটে তাই ভাবি। যাক, এখন অমলের এই লেখাটা পড়ে দেখো কেমন চমৎকার হয়েছে। সম্পাদক পত্রে অমলকে জানিয়েছেন যে এই লেখা পড়ে নবগোপাল বাবু তাকে বাংলার রাস্কিন নাম দিয়েছেন। দেখো দেখো। আষাঢ়ের চাঁদ। বলছিলাম এখন এটা না পড়লেই নয়। না, এখনই পড়তে হবে। পড়ো পড়ো। আজ কেন আষাঢ়ের চাঁদ সারা মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবার স্থান নাই। ফাল্গুন মাসে যখন আকাশের একটি কোণেও মুষ্টি পরিমাণ মেঘ ছিল না, তখন তো জগতের চক্ষের সম্মুখে সে নির্লজ্জের মতন উন্মুক্ত আকাশে আপনাকে প্রকাশ করিয়াছিল। বাহ, বেশ লিখেছে, কিন্তু আমাকে কেন,
এসব কবিত্ব কি আমি বুঝি? তুমি তবে কি বোঝো? আমি সংসারের লোক, আমি মানুষ বুঝি। মানুষের কথা বুঝি সাহিত্যের মধ্যে লেখে না? ভুল লেখে। তাছাড়া মানুষ যখন সশরীরে বর্তমান, তখন বানানো কথার মধ্যে তাকে খুঁজে বেড়াবার দরকার। এই যেমন ধরো, আমি তোমাকে বুঝি, কিন্তু সেজন্য কি মেঘনাদ বধ আগাগোড়া পড়বার দরকার আছে? বলার কথা কিছুই নেই, অথচ এত কথা অনর্গল বানিয়ে বলা, সে তো আমি মাথা কুটে মরলেও লিখতে পারতাম না। অমলের পেটে যে এত ক্ষমতা ছিল তা কে জানতো? এই নাও দাদা, ইংরেজি সব প্রুফ দেখে ঠিক করে দিয়েছি। এই যে অমল, তুমি আষাঢ়ের চাঁদ নিয়ে যত খুশি লেখো, আমি তাতে কোনো আপত্তি করছি না, কিন্তু আমার স্বাধীনতায় হাত কেন ভাই? হ্যাঁ, স্বাধীনতায় হাত মানে? দেখো ভাই, সবাই জানে এই বাংলা সাহিত্যে আমার রুচি বিশেষ নেই। তা চারু তোমার লেখা না পড়িয়ে কিছুতেই ছাড়বে না আমায়। বলো তো কি অত্যাচার? তাই তো বৌঠান, আমার এই লেখাগুলো নিয়ে তুমি যে দাদাকে জুলুম করার উপায় বের করবে আর আমার এই দরদ দিয়ে লেখাগুলোর অপমান করবে, এমন জানলে আমি লিখতাম না। শোনো, তোমার এই ভাইটির একটা বিয়ে দিয়ে দাও দেখি, তাহলে আর লেখার উপদ্রব সহ্য করতে হবে না। এখনকার ছেলেরা আমাদের মতো নির্বোধ নয়, তাদের যত কবিত্ব লেখায়, কাজের বেলায় সে আনা। কি চারু, তোমার দেওরকে তো বিয়ে করতে রাজি করাতে পারলে না? ঠাকুরপোর সব দায়িত্ব বুঝি আমার একার? পাঠক সমাজে প্রতিপত্তি লাভ করে অমল এখন মাথা তুলে উঠেছে। আগে সে স্কুলের ছাত্রটির মতন থাকতো, আর এখন সে গণ্যমান্য মানুষের মতো হয়ে উঠেছে। মন্দা এতদিন তাকে বিশেষ একটা কেউ বলে মনে করেনি। আমার আর ঠাকুরপোর হাস্যালাপ আলোচনাকে সে ছেলে মানুষই বলে উপেক্ষা করে পান সাজত আর ঘরের কাজকর্ম করত। নিজেকেই সে সবার চেয়ে শ্রেষ্ঠ এবং সংসারের পক্ষে আবশ্যক বলেই জানত। অমলের পান খাওয়া অপরিমিত ছিল। মন্দার উপর পান সাজবার ভার থাকাতে সে পানের অযথা অপব্যয়ে বিরক্ত হতো। আমরা ষড়যন্ত্র করে প্রায়ই পানের ভাণ্ডার লুট করতাম। এই নিয়ে বেশ মজা হতো, কিন্তু কিছুদিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম। অমলের কাছে এমনি পান আসতে লাগলো। পানের ভাণ্ডার লুট করবার প্রয়োজন রইল না। মন্দাকে তফাতে রাখা কঠিন হলো। আমি আর ঠাকুরপো মুখোমুখি হলেই মন্দা কোনো ছলে মাঝখানে এসে আসন গ্রহণ করত। একদিন ঠাকুরপো কমলাকান্তের দপ্তরের সমালোচনা লিখে এনে আমায় শোনাচ্ছিল। আমাদের একসঙ্গে দেখে মন্দা এদিকেই আসছিল। ওই আসছেন। তাই তো, জালালে দেখছি। কি মন্দা বৌঠান, আজ তোমার পানের বাটায় বাটপাড়ির লক্ষণ কিছু দেখলে? যখন চাইলেই পাও তখন চুরি করার দরকার? চেয়ে পাওয়ার চেয়ে তাতে সুখ বেশি। তোমরা কি পড়ছিলে পড়ো না ভাই, থামলে কেন? পড়া শুনতে আমার বেশ লাগে। অরসিকা মন্দাকে শুনিয়ে লাভ কি? বৌঠানের সঙ্গে মন্দা বৌঠানও শুনুক, ক্ষতি কি? ঠাকুরপো কমলাকান্তের দপ্তরের সমালোচনা লিখে এনেছে। সে কি তোমার? হলেমি বা মুখ্য, তবে শুনলে কি একেবারেই বুঝতে পারিনি? বাবা, সেদিন তো ঘুম পায় বলে চলে গেল, মন্দার হলো কি? তা বেশ তো মন্দা বৌঠান, তুমি শুনবে সে তো আমার সৌভাগ্য। দাঁড়াও, আবার প্রথম থেকে পড়ছি। ঠাকুরপো, তুমি যে বলেছিলে জাহ্নবী লাইব্রেরি থেকে পুরনো মাসিক পত্র কতগুলো এনে দেবে? সে তো আজ নয়। আজই তো? বেশ, তুমি ভুলে গেছো বুঝি? আহা, ভুলবো কেন? তুমি যে বলেছিলে। আচ্ছা বেশ, এনো না, তোমরা পড়ো, আমি যাই, পরেশকে লাইব্রেরিতে পাঠিয়ে দিই। ওই দেখো চারু চলে গেল। যাও ভাই, মান ভাঙাও গে। চারু রাগ করেছে, আমাকে লেখা শোনালে মুশকিলে পড়বে। কেন? মুশকিল কিসের? ছাড়ো তো। কাজ নেই ভাই, পড়ো না। পরেশ, পরেশ। হ্যাঁ মা। অমল দাদা বাবু ফিরেছে? এইমাত্র ফিরেছে, দেখলাম মন্দা মায়ের ঘরের দিকে যেতে। ও ঠিক আছে, তুই যা।
বৌঠান, মন্দা বৌঠান। আহা অমল বাবু, কাকে খুঁজতে এসে কার দেখা পেলে? হায় রে, এমনই তোমার অদৃষ্ট। গাধার কাছে বাঁ দিকের বিচালিও যেমন, ডান দিকের বিচালিও ঠিক তেমনই, পক্ষে দুই সমান। মন্দা বৌঠান, তোমার দেশের কথা বলো তো শুনি, দেখি লেখার কোনো রসদ পাই কিনা। ঠাকুরপো, হ্যাঁ বৌঠান, এত সকাল সকাল নেমন্তন্ন বাড়ি থেকে ফিরে এলে যে? তাই তো দেখছি, বেশি সকাল সকালই ফিরেছি। তোমরা ব্যস্ত তো, চলি। আরে চললে কোথায়? তাড়াতাড়ি ফিরে বাঁচিয়েছো আমাকে। আমি ভাবছিলাম কখন না জানি ফিরবে। মন্মথ দত্তের সন্ধ্যার পাখি বলে নতুন বইটা তোমাকে পড়ে শোনাবো বলে এনেছি। এখন থাক, আমার কাজ আছে। বৌঠান, বৌঠান, বৌঠান চলে গেল কেন? মন্মথর লেখা পড়ে প্রচুর প্রশংসা করে ঠাকুরপোকে রাগিয়ে দেব বলেই তো বইটা কিনে আনতে বলেছিলাম, আর সেটা শুনবো বলেই অসুখের ছোট করে নেমন্তন্ন বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম। মন্দাও তো কম বেহায়া নয়, একলা অমলের সঙ্গে এক ঘরে বসে কিরকম দাঁত বের করে হাসছে। লোকে দেখলে কি বলবে? মন্দাকে তো এসব নিয়ে কিছু বলা যাবে না। ও যদি বলে আমি হাসলেই দোষ, তুমি যখন হাসো, তখন কি উত্তর দেব? তোমার এই কথা বলাটা না আমার খুব ভালো লাগে ঠাকুরপো। হ্যাঁ গো, আমার তোমাকে গল্প পড়ে শোনাতে না খুব ভালো লাগে। বেচারা দাদা সারাদিন কাগজ নিয়ে প্রাণপাত করছে। আমাকে একদিন কৃষ্ণকান্তের উইলটা পড়ে শোনাবে? হ্যাঁ শোনাবে না কেন, অবশ্যই শোনাবো। তাহলে শুনিও। আর ওদিকে মন্দা কিনা অমলকে, ছি ছি, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আহা, সরল অমল, মায়াবিনী মন্দা, যেভাবেই হোক মায়াবিনী মন্দার হাত থেকে অমলকে উদ্ধার করতেই হবে। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। দাদা, আমায় ডেকেছিলে? অমল, এসো এসো এসো। দেখো, সারাদিন এই কাগজের হাঙ্গামায় থাকতে হয়। চারু বেচারা বেশ একলা পড়েছে। বলছিলাম মাঝে মাঝে চারুকে যদি ইংরেজি সাহিত্য থেকে তর্জমা করে শোনাও, তাহলে ওর উপকারও হয়, ভালো লাগে। চারুর সাহিত্যে বেশ রুচি আছে, কি বলো? হ্যাঁ, আমার বিশ্বাস বৌঠান যদি আরো একটু পড়াশোনা করে তাহলে নিজে বেশ ভালো লিখতেও পারবে। ততটা আশা করিনি, কিন্তু চারু বাংলা লেখার ভালো মন্দ আমার চেয়ে ঢের বুঝতে পারে। বৌঠানের কল্পনা শক্তি বেশ আছে, মানে স্ত্রীলোকের মধ্যে এমন দেখা যায় না। পুরুষের মধ্যেও কম দেখা যায়, তার সাক্ষী তো আমি নিজেই। যা হোক, তুমি তোমার বউ ঠাকুরনকে যদি গড়ে তুলতে পারো, আমি তোমায় পারিতোষক দেব। কি দেবে শুনি? তোমার বউ ঠাকুরনের জুড়ি একটা খুঁজে পেতে এনে দেব। হ্যাঁ, আবার তাকে নিয়ে পড়তে হবে? চিরজীবন কি গড়ে তুলতেই কাটবে? সেদিন আষাঢ়ের নবীন মেঘে আকাশ আচ্ছন্ন, ঘরের মধ্যে অন্ধকার ঘনীভূত হয়েছে বলে খোলা জানলার ধারে একান্তে বসে অমলের দু একটা লেখা সামনে রেখে নিজে লিখছিলাম। অমল কখন যেন পেছনে নিঃশব্দে এসে আমার লেখা পড়ছিল, বুঝতে পারিনি। ঠাকুরপোর কথায় সম্বিত ফিরল। তবে যে বলো তুমি লিখতে পারো না? তোমার ভারী অন্যায়। কি অন্যায় করেছি? লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? প্রকাশ্যে দেখতে পাই না বলে। আরে আরে কি করছো কি? নিজের লেখা ছিঁড়ে ফেলছো কেন? দাও দাও, আমায় দাও দাও। না, এ কি, আমার খাতা নিয়ে নিলে কেন? দেখো ঠাকুরপো, তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। পড়তে যদি বারণ করো তাহলে তোমার সঙ্গে আমার জন্মের মতো আড়ি। আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না। কোনো বারণ শুনবো না বৌঠান। সখী কাদম্বিনী, হঠাৎ কোথা হইতে আসিয়া তোমার নীলাঞ্চলের তলে চাঁদকে চুরি করিয়া পলায়ন করিতেছ। আমি চললাম, তোমার পান নিয়ে আসি। বৌঠান, বৌঠান চমৎকার হয়েছে। যাও, আর ঠাট্টা করতে হবে না। দাও, আমার খাতা দাও। খাতা এখন দেব না, লেখাটা কপি করে কাগজে পাঠাবো। হ্যাঁ, কাগজে পাঠাবে বই কি, সে হবে না।
তুমি বিশ্বাস করো বৌঠান, এই লেখা কাগজে পাঠাবার উপযুক্ত হয়েছে। একবার দাদাকে দেখাতে হবে। দাও দাও, খাতাটা দাও। এ কি, খাতা কাটছো কেন? না, তাকে শোনাতে হবে না। তাকে যদি আমার লেখার কথা বলো তাহলে আমি এক অক্ষরও লিখবো না। আহা বৌঠান, তুমি ভুল বুঝছো। দাদা মুখে যাই বলুন, তোমার লেখা দেখলে খুব খুশি হবেন। তা হোক, আমার খুশিতে কাজ নেই। আমি প্রতিজ্ঞা করে বসেছিলাম, লিখব, অমলকে চমকে দেব। মন্দার সঙ্গে আমার যে অনেক প্রভেদ তা প্রমাণ না করে ছাড়ব না। প্রচুর লেখা লিখতে লিখতে দেখলাম কোনো মতেই অমলের গণ্ডি এড়াতে পারছি না। তাই রচনার বিষয় পরিবর্তন করলাম। চাঁদ, মেঘ, শেফালি, বউ কথাকাও ছেড়ে কালীতলা বলে একটা লেখা লিখলাম। সেই লেখাটি কেড়ে নিয়ে ঠাকুরপো পড়ে বলল, রচনার শুরুটা দারুণ হয়েছে বৌঠান, কিন্তু কবিত্ব শেষ পর্যন্ত রাস্তা হারিয়েছে। অবশ্য প্রথম রচনার পক্ষে লেখিকার উদ্যম প্রশংসা করার মতন। ঠাকুরপো এসো, আমরা একটা মাসিক কাগজ বার করি, কি বলো? অনেক পয়সার প্রয়োজন বৌঠান। আমাদের এই কাগজে কোনো খরচ নেই, ছাপা হবে না তো। হাতের অক্ষরে লিখব, তাতে তোমার আর আমার লেখা ছাড়া আর কারোর লেখা বেরোবে না। কাউকে পড়তে দেওয়াও হবে না, কেবল 2 কপি করে বের হবে, একটি তোমার জন্য, একটি আমার জন্য। কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, আমাদের কাগজ ছাড়া তুমি আর কোথাও লেখা বের করতে পারবে না। তাহলে সম্পাদকরা যে মেরেই ফেলবে। আর আমার হাতে বুঝি মারের অস্ত্র নেই? তাহলে এই কথাই রইল, 2 সম্পাদক, 2 লেখক, 2 পাঠক। কাগজের নাম দেওয়া যাক চারুপাঠ। না, এর নাম অমলা। এই নতুন বন্দোবস্তে আমি মাঝের কয়দিনের দুঃখ বিরক্তি ভুলে গেলাম। এই মাসিক পত্রটিতে তো মন্দার প্রবেশ করবার কোনো পথ নেই এবং বাইরের লোকেরও প্রবেশ বন্ধ। চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে, আগে এরকম তো কোনো কথা ছিল না। আমি লেখিকা? কে বললো তোমাকে? কখনো না। বামাল শুদ্ধ গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে। এই দেখো সররুহ, দেখো। দেখলাম যেসব লেখা আমাদের গুপ্ত সম্পত্তি মনে করে নিজেদের হাতে লেখা মাসিক পত্রে সঞ্চয় করে রাখছিলাম, তাই লেখক লেখিকার নাম শুদ্ধ সররুহে প্রকাশ হয়েছে। তখনই মনে হলো কে যেন আমার খাঁচার পোষা পাখিগুলোকে দ্বার খুলে উড়িয়ে দিয়েছে। বিশ্বাসঘাতক অমলের ওপর অত্যন্ত রাগ হতে লাগলো। চারু, কি ভাবছো? দেখো দেখো, আর এইটা দেখো, বিশ্ববন্ধু। এইটাতে হাল বাংলা লেখার ঢং বলে একটা প্রবন্ধ বেরিয়েছে, দেখো। এ দেখে আমি কি করব? ও পড়ে আমার কাজ নেই। বেশ, তাহলে আমিই পড়ি। আধুনিক কোনো লেখক শ্রেণীর সম্পূর্ণ গদ্য লেখাকে গালি দিয়ে লেখক কড়া প্রবন্ধ লিখেছে। এই দেখো, তার মধ্যে অমল আর মন্মথ দত্তর লেখার ধারাকে সমালোচক জোর উপহাস করেছে এবং তার সঙ্গে তুলনা করে শ্রীমতী চারুবালার ভাষার সরলতা সরসতা নিয়ে প্রশংসা করেছে। লিখেছে, এইরূপ রচনা প্রণালীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার, নচেত তারা সম্পূর্ণ ফেল করবে, এতে কোনো সন্দেহ নেই। একেই বলে গুরুমারা বিদ্যে। আমি আরামের জন্য অতি নেভৃতে যে একটি ক্ষুদ্র সাহিত্য নিয়ে রচনা করেছিলাম, হঠাৎ প্রশংসা শিলাবৃষ্টির একটা বড় রকমের শিলা এসে সেটাকে একেবারে ভেঙে ফেলবার জো করল। বুঝতে পারলাম আমার লেখা কাগজে ছাপিয়ে অমল হঠাৎ আমাকে অবাক করে দেওয়ার সংকল্প করেছিল। কিন্তু যখন প্রশংসিত হলো, তখন অমল কেন আগ্রহের সঙ্গে আমাকে দেখাতে এলো না? এই সমালোচনায় অমল আঘাত পেয়েছে এটা নিশ্চিত, আর সেই জন্য আমাকে দেখাতে চায় না বলেই এই কাগজগুলো সে একেবারে গোপন করে গেছে। মন খারাপ করে ঘরে চলে এলাম। ও, বৌঠান তো বেশ।
বিশ্ববন্ধুর সমালোচনা খুলে সামনে বসে আছে, আমার লেখাকে গাল দিয়ে তার লেখাকে প্রশংসা করেছে বলে মনে আনন্দ যেন ধরছে না। বৌঠান দেখছি মূর্খের সমালোচনা করে আপন গুরুর চেয়ে নিজেকে বিরাট মনে করছে। বৌঠানের উচিত ছিল কাগজগুলো ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেওয়া। বৌঠানকে আর নতুন লেখা শুনিয়ে কি লাভ? যাই, মন্দা বৌঠানের কাছেই যাই। মন্দা বৌঠান! ঠাকুরপো মন্দার কাছে? এসো ভাই এসো, না চাইতেই যে দেখা পেলুম। আজ আমার কি ভাগ্যি। আমার দু একটা নতুন লেখা শুনবে? শোনাবো শোনাবো করে আশা দিয়ে রেখেছো, আবার কে কোন দিক থেকে রাগ করে বসলে তুমিই বিপদে পড়বে। রাগ কে করবে? কেনই বা করবে? তুমি শোনো তো। অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল বুহ প্রবেশ করতে শিখেছিল, বুহ হইতে নির্গমন শেখে নাই, নদীর স্রোত সেইরূপ গিরিদরির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখেই চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে অপেক্ষা করেছিলাম অমল এলেই তার সামনে বিশ্ববন্ধু কাগজটিকে যথোচিত লাঞ্ছিত করব এবং বিশ্বাসভঙ্গের জন্য ঠাকুরপোকে খুব করে বকব। একটা লেখাও ঠিক করে রেখেছিলাম ঠাকুরপোকে শোনাবো বলে, সেটাও পড়ে আছে। মন স্থির করতে না পেরে মন্দার দ্বারে নিঃশব্দে এসে দাঁড়ালাম। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। চারু, বৌঠানের কি জুলুম! কি ভেবেছে আমায়? আমি বৌঠানের কৃতদাস? তাকে ছাড়া কাউকে পড়া শোনাতে পারবো না? মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে বসিয়ে রাখো একাদের পাশে, মেঘের পরে মেঘ জমে। উমাপদ, উমাপদ, কাগজওয়ালার কাছ থেকে উকিলের চিঠি এসেছে, জানিয়েছে 2700 টাকা পাওনা। কিন্তু এ টাকা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কাগজের দেনা তো 400-500 বেশি হবে না? নিশ্চয়ই ওরা ভুল করেছে। ঠিক আছে, আমি একটু খোঁজ নিয়ে দেখি। আধার করে সারাদিন ধরে আশা করেছিলাম অমল এসে ক্ষমা চাইবে। সন্ধেবেলা তাই বাতি নিভিয়ে জানলার ধারে তার জন্য প্রতীক্ষা করছিলাম, কিন্তু চারু, এ কি? চুল বাঁধনি, শাড়ি ছাড়নি, জানলার ধারে একলা বসে আছো। মন্দা কোথায় গেল? চারু, চারু, কি হয়েছে তোমার? কি হয়েছে চারু? বলো না, বলো না চারু, তোমার কি হয়েছে? আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছি? চারু, আমি সর্বদা তোমার কাছে আসতে পারিনি চারু, সেজন্য আমি অপরাধী। কিন্তু আর হবে না, আর হবে না। এখন থেকে দিনরাত কাগজ নিয়ে থাকবো না। আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে। সেজন্য নয় তো তবে কি জন্য বলো চারু? এখন থাক, রাতে বলবো। আচ্ছা, বেশ। ব্রজ, ব্রজ, কি মা? অমল বাবুর খাওয়া হয়েছে কি? হয়েছে মা। খাওয়া হয়ে গেছে, অথচ পান নিয়ে গেলি না যে? কোনো কাজ ঠিক করে মন দিয়ে করতে পারিস না। মন্দা তো বেশ অমলের খেয়াল রাখছে। তা তোমার স্নেহের দেওরটি কি তোমার আগল ছেড়ে পালালো? দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। কেন? কি করেছে ও? অমলের সঙ্গে সে এমনই ভাবে চলে যে সে দেখলে লজ্জা হয়। এই কথা, এই কথা তুমি রাতে বলবে বলছিলে। তুমি পাগল হয়েছো। অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও। বেচারা দাদার জন্য ভাবি।
তিনি কখন খেলেন না খেলেন মন্দা তার কোনো খোঁজ রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর বাকরদের সঙ্গে বকাবকি করে অনর্থ করে। তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দেহবাতিক। আচ্ছা বেশ, আমরা সন্দেহবাতিক, কিন্তু বাড়িতে আমি এইসব বেহায়াপনা হতে দেব না বলে রাখছি। উমাপদ ময়মনসিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে, মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে। নাও শুয়ে পড়ো, আমায় অনেক হিসেব নিয়ে বসতে হবে এবার। কাগজের টাকা পয়সা নিয়ে একটু সংকটে পড়েছি। উমাপদ, তুমি এই কাগজখানার কর্মাধ্যক্ষ ছিলে। চাঁদা আদায়, ছাপাখানা ও বাজারের দেনা শোধ, চাকরদের বেতন দেওয়া সবই তুমি দেখতে। আমি টাকা দিতাম শুধু। খোঁজ নিয়ে জানলাম বাজারে আমার নাম করে অনেক টাকা দেনা করেছো। গ্রামে তুমি যে বাড়ি করছো তার মাল মশলার দাম পর্যন্ত আমার নামে লিখিয়েছো। এখন আমি কি করব উমাপদ? এত টাকা আমি কি করে শোধ করব? প্রেসের ভাড়ার তো শূন্য। আমি তো আর নিরুদ্দেশ হচ্ছি নে, কাজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব। তোমার সিকি পয়সার দেনা যদি বাকি থাকে তবে আমার নাম উমাপদ নয়। সেই দিন মন্দারা ময়মনসিংহ চলে যাবার আগে দূর থেকে দেখলাম অমল মন্দার ঘরের সামনে এসে দাঁড়ালো। দূর থেকে শুনলাম, মন্দা বৌঠান, জিনিসপত্র গোছাবার ধুম যে, যাচ্ছ কোথায়? দেশে। কেন, এখানে কি অসুবিধে হলো? অসুবিধে আমার কি বলো? তোমাদের 5 জনের সঙ্গে ছিলুম, সুখেই ছিলুম, কিন্তু অন্যের অসুবিধে হতে লাগলো যে। আমাদের সম্বন্ধে তোমার দাদার কাছে এমন কথা বলেছে যা বলার না। ছি 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 ছি, বাবু কি মনে করলেন? দেখি তো দাদাকে কি বলেছে বৌঠান। দাদা, আমার উপরে তোমার কি কোনো সন্দেহের কারণ হয়েছে? তোমার উপরে সন্দেহ? বৌঠান কি আমার চরিত্র নিয়ে তোমার কাছে কোনো দোষারোপ করেছে? ও, এই ব্যাপার। পাগল হয়েছো নাকি? বৌঠান কিছু বলেনি? তোমাকে ভালোবাসে বলে যদি কিছু বলে থাকে তাতে রাগ করার তো কোনো কারণ নেই। দাদা, কতদিন আর এখানে বসে থাকবো বলো? কাজকর্মের চেষ্টায় এখন আমার অন্যত্র যাওয়া উচিত। অমল, তুমি কি ছেলে মানুষই করছো তার ঠিক নেই। এখন পড়াশুনো করো, কাজকর্ম পরে হবে। কাজকর্ম তেমন চলছে না ভূপতি। দুর্গা দুর্গা, তা বলো, আজকাল তো তোমার দেখা পাবার জো নেই। কাগজটা নিয়ে এতই মেতেছিলাম যে। তা আজ হঠাৎ পথ ভুল করে? না, মানে তা নয়। আসলে দেখো মতিলাল, তুমি আমার বন্ধু, তাই তোমার কাছে গোপন করতে চাই না। আমার প্রেস আর চলছে না গো। বাজারে প্রচুর দেনা, কোনো দিকই সামাল দিতে পারছি না ভাই। তাই অনেক আশা নিয়ে তোমার কাছে এলাম। দুর্গা দুর্গা, আমার কাছে কেন? তোমায় যে 4000 টাকা ধার দিয়েছিলাম সেটা পেলে খুব উপকার হতো। টাকা? দুর্গা দুর্গা, কোন টাকা বলো তো? 2 বছর আগে বাড়ির কাছে আটকে গিয়ে আমার থেকে টাকা নিয়েছিলে যে। ও, তো সে টাকা তো কবে দামাদি হয়ে গেছে। দুর্গা দুর্গা। মতিলাল, কি বলছো তুমি? হায় হায় হায়, এখন আমি কি করি? কোনোদিনও কাউকে বলতে পারবো না যে আমার শ্যালক উমাপদকে বিশ্বাস করে কিভাবে শেষ হয়েছি। চারিদিক যেন অন্ধকার হয়ে আসছে। কি করবো আমি? না, যাই, চারুর কাছেই যাই। জানি সারা পৃথিবী আমায় ফেরালেও চারু কখনো ফেরাবে না। যাই, আমি চারুর কাছেই যাই। চারু, চারু, ও কি, খাতাটা লুকোলে কেন চারু? ভয় নেই, তোমার কোনো লেখা জোর করে আজ আর দেখতে চাইনে। আমি যাই। মন্দা চলে যাওয়ার পর সংকল্প করেছিলাম অমলকে ডেকে আমার যত রাগ আছে মেটাবো, কিন্তু একটা লেখার উপলক্ষ করে ডাকতে হবে বলে অমলেরই একখানা লেখার অনুকরণ করে অমাবস্যার আলো নামে একটা প্রবন্ধ লিখছিলাম। এটুকু বুঝেছিলাম যে আমার স্বাধীন ছাঁদের লেখা ঠাকুরপো পছন্দ করে না। বৌঠান, দাদার কি হয়েছে বলো দেখি? রাস্তায় দেখা হলো, শুকনো মুখ দেখে বললাম, দাদা কি হয়েছে? তো উত্তর দিল না, কাঁদতে কাঁদতে চলে গেল। বৌঠান, কি হয়েছে দাদা? কই,
কিছু তো বুঝতে পারলুম না। অন্য কাগজে বোধহয় ওর কাগজে গাল দিয়ে কিছু বেরিয়েছে। না, তা নয়। আজ আমি অমাবস্যার আলো বলে একটা লেখা লিখছিলাম, আর একটু হলেই তোমার দাদা দেখে ফেলেছিলেন। কি হলো ঠাকুরপো, কি দেখছো? হ্যাঁ, না, আমি যাই। স্থির জানতাম আমার নতুন লেখাটা দেখার জন্য অমল পিড়াপিড়ি করবে, কিন্তু এ কি হলো? ঠাকুরপো কি বুঝলো, কি ভাবলো জানি না, চমকে উঠে পড়ল। পর্বত পথে যেতে যেতে হঠাৎ এক সময়ে মেঘের কুয়াশা কেটে যাওয়া মাত্র পথিক যেন চমকে দেখল সে সহস্র হাত গভীর গহ্বরের মধ্যে পা বাড়াতে যাচ্ছিল। ঠাকুরপোকে দেখে সেরকমই মনে হলো। কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঠিক তার কিছুকাল পর একদিন। চারু, অমলের বেশ ভালো একটি বিয়ের প্রস্তাব এসেছে। বেশ তো, তাহলে আর দেরি কেন? বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে অমলকে বিলেত পাঠাতে চান। বিলেত? হ্যাঁ, বিলেত। অমল বিলেত যাবে? বেশ মজা তো। বেশ হয়েছে, ভালোই হয়েছে। তা তুমি তাকে একবার বলে দেখো। আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না? আমি তো 3000 বার বলেছি, সে আমার কথা রাখে না। আমি তাকে বলতে পারবো না। আচ্ছা, তোমার কি মনে হয় সে কি বিয়ে করবে না? আরো তো অনেকবার চেষ্টা করে দেখা গেছে, কোনো মতেই তো রাজি হয়নি। দাঁড়াও, অমলকে ডাকি একবার। ব্রজ, অমলকে এ ঘরে একবার আসতে বলো তো। না না, এ প্রস্তাব অমলের ছাড়া উচিত হবে না। আমার অনেক দেনা হয়ে গেছে গো। অমলকে আমি তো আর সেরকম আশ্রয় দিতে পারবো না। দাদা, ডেকেছ? হ্যাঁ, শোনো, বর্ধমানের উকিল রঘুনাথ বাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তার ইচ্ছে বিয়ের পর তোমাকে বিলেত পাঠিয়ে দেবেন। তোমার কি মত? তোমার যদি অনুমতি থাকে, আমার কোনো অমত নেই। দাদার অনুমতি থাকলেই উনি মত দেবেন। কি আমার কথার বাধ্য ছোট ভাই? দাদার ওপর ভক্তি এতদিন কোথায় ছিল ঠাকুরপো? তার চেয়ে বলো না কেন, নিজের ইচ্ছে আছে। এতদিন ভান করে থাকার কি দরকার ছিল যে বিয়ে করতে চাও না? পেটে খিদে, মুখে লাজ। অমল এতদিন তোমার খাতিরেই খিদে চেপে রেখেছিল, পাছে ভাজের কথা শুনে তোমার হিংসে হয়। হিংসে? তা বই কি, কখন আমার হিংসে হয় না। ওরকম করে বলা তোমার ভারী অন্যায়। ওই দেখো, নিজের স্ত্রীকে ঠাট্টা করতে পারবো না? না, ওরকম ঠাট্টা আমার ভালো লাগে না। আচ্ছা, বিয়ের প্রস্তাবটা তাহলে স্থির? হ্যাঁ। মেয়েটি ভালো কি মন্দ তাও একবার দেখতে যাওয়ার তর্স হইল না? তোমার যে এমন দশা হয়েছে তা তো আগে বুঝিনি। অমল, মেয়ে দেখতে চাও তো বন্দোবস্ত করি, তবে খবর নিয়েছি মেয়েটি সুন্দরী। না, দেখার দরকার নেই। ওর কথা শোনো কেন? কোণে না দেখে বিয়ে হয় নাকি? না দাদা, ওই নিয়ে মিথ্যে দেরি করার কোনো প্রয়োজন নেই। কাজ নেই বাপু, দেরি হলে বুক ফেটে যাবে। তুমি টোপর মাথায় দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। কি জানি তোমার 7 রাজার ধন মানিকটিকে যদি আর কেউ কেড়ে নিয়ে যায়। চারু, আজ তো দেখছি কোনোভাবেই অমলকে বিচলিত করতে পারছো না। বিলেত পালাবার জন্য তোমার মনটা বুঝি দৌড়চ্ছে? কেন, এখানে আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম? ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো? তাহলে আর বিলেত যাওয়া কি করতে? কালো রূপ ভোলবার জন্যই তো 7 সমুদ্র পেরোনো। তা ভয় কি চারু, আমরা রইলুম, কালোর ভক্তের অভাব হবে না। ঠাকুরপোর দাদা খুশি হয়ে তখনই বর্ধমানে চিঠি পাঠালো। অমলের বিয়ে স্থির হলো। ভাবছিলাম, এ কি আশ্চর্য, অমলের বিয়ে হবে সে তো খুব ভালোই, কিন্তু এতকাল পরে আমাদের ছেড়ে পরের ঘরে বিয়ে করে বিলেত চলে যাবে। এতে ঠাকুরপোর মনে একটুখানির জন্য দ্বিধা জন্মালো না। এতদিন ধরে তাকে যে
আমরা এত যত্ন করে রাখলাম, আর অমনি যেই বিদায় নেবার একটু ফাঁক পেল অমনি কোমর বেঁধে তৈরি হলো, যেন এতদিন সুযোগের অপেক্ষা করছিল। অথচ মুখে কতই মিষ্ট, কতই ভালোবাসা, মানুষকে চেনবার জো নেই। কে জানত যে লোক এত লিখতে পারে তার হৃদয়ে কিছু মাত্র নেই। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর। অমল আজ বাদে কাল চলে যাবে, তবু এই কদিন তার দেখা নেই। আমাদের মধ্যে যে পরস্পর একটা মনান্তর হয়েছে সেটা মিটিয়ে নেবার আর অবসর হলো না। প্রতিক্ষণেই মনে করতাম অমল আপনিই আসবে, কিন্তু অমল আর আসেই না। অবশেষে যখন যাত্রার দিন কাছে চলে এলো, আমি নিজেই ঠাকুরপোকে ডেকে পাঠালাম। মা, অমল দাদাবাবু কইলেন পরে যাচ্ছি। ঠিক আছে, তুই যা। অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তার দেখা নেই। অত্যন্ত রাগ হতে লাগলো। না, আর আসবে না। যাই, ওনার খাবার সময় হলো। চারু, দেখো আমার সঙ্গে কে। আমায় ডাকছিলে? না, এখন আর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি যাই, আমার আবার অনেক গোছাবার আছে। যাও। অমল অনেক রোগা হয়ে গেছে, তার মুখে সরলতা স্ফূর্তি এখন আর একেবারেই নেই। কিন্তু ঠাকুরপো কেন দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে? চলে যাবার সময় ইচ্ছে করে কেন সে এমন আচরণ করছে? তাহলে কি ঠাকুরপো মন্দাকে ভালোবাসে? এমনও তো হতে পারে মন্দা চলে গেছে বলেই ঠাকুরপো এমন করছে। ছি, ঠাকুরপোর মন কি এমন, এত ছোট? এমনটাই 7-5 ভাবতে ভাবতে বিদায়কাল এলো। মেঘ পরিষ্কার হলো না। অমল এসে কাঁপা কাঁপা গলায় বলল, বৌঠান, আমার যাওয়ার সময় হয়েছে। তুমি এখন থেকে দাদাকে দেখো। দাদার বড় সংকটের অবস্থা। তুমি ছাড়া তাঁর আর সান্ত্বনার কোনো পথ নেই। দাদা কাউকে বুঝতে দেয়নি, একা একাই লড়ছিল। কারোর কোনো সাহায্য পায়নি, সান্ত্বনা পায়নি। এই দুর্দিনেও আমাদেরকে বিচলিত হতে দেয়নি। চুলোয় যাক আষাঢ়ের চাঁদ আর অমাবস্যার আলো। আমি বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসে দাদাকে যদি সাহায্য করতে পারি তবেই পুরুষ মানুষ। চলি বৌঠান। চিঠি লিখবে তো ঠাকুরপো? দূরে কোথাও, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। যাক, কাগজটা গেল, ভালোই হলো। এখন আর কোথাও নয়, এই বাড়িতেই আমার স্থিতি। সেই কখন বর্ধমান থেকে ফিরেছি। চারু অন্তঃপুরে আসতে আজ এত দেরি করছে কেন? ভেবেছিলাম ঘরে ঢোকা মাত্র অমলের ব্যাপারে একটার পর একটা প্রশ্ন করে যাবে, কিন্তু কোথায় সে? তাহলে কি চারু অমলকে ভালোবাসে না? অমল যতদিন ছিল চারু তাকে নিয়ে আমোদ আহ্লাদ করলো, আর যেই চলে গেল অমনি তার সম্বন্ধে উদাসীন। তবে কি
চারুর হৃদয়ের গভীরতা নেই? ও কেবল আমোদ করতেই জানে, ভালোবাসতে পারে না? না না, এ ভাব তো ঠিক কথা নয়। এই যে চারু, এত দেরি করলে? হ্যাঁ, দেরি হয়ে গেল। চারু, খাটে শুয়ে পড়লে শরীর খারাপ নেই তো? না, ভালোই আছি। অমলের তো বিয়ে চুকে গেল। বেশ। মেয়েটিকে দেখতে বেশ। চারু, ঘুমোচ্ছ? না। বেচারা অমল একলা চলে গেল। যখন ওকে গাড়িতে উঠিয়ে দিলুম, সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। দেখে এই বুড়ো বয়সে আমি আর চোখের জল রাখতে পারলুম না। কি হলো চারু, একেবারে চুপ? তোমার অসুখ করেছে? চারুকে কি তবে আমি ভুল বুঝলাম? ওর যা চাপা স্বভাব, কোনোদিনও আমার কাছে কিছুই প্রকাশ করেনি। করবে কি করে, দোষ আমারই। 12 বছর কেবল খবরের কাগজে লিখেছি, কিন্তু স্ত্রীর সঙ্গে কি করে গল্প করতে হয় সে বিদ্যে একেবারেই খুঁয়েছি। পাখি কেমনে আসে যায়। সকালে ঘুম থেকে উঠে বুকের মধ্যে ধক করে ওঠে। অমল নেই। সকালে পান সাজবার সময় মনে হয় কেউ আর পেছনে এসে দাঁড়াবে না। ভাড়ার ঘরে ঢুকলে মনে হয় অমলের জন্য জল খাবার দিতে হবে না। কারো জন্য কোনো সেলাই করবার, কোনো লেখা লেখবার, কোনো শৌখিন জিনিস কিনে রাখবার নেই। কেন কেন এত কষ্ট হচ্ছে? কেন এত কষ্ট হচ্ছে? অমল আমার এতই কি যে তার জন্য এত দুঃখ, এত কষ্ট পাবো? এতদিন পর আমার কি হলো? দাসী চাকর রাস্তার মোটে মজুরগুলো নিশ্চিন্ত হয়ে ফিরছে, আমার কেন এমন হলো? ভগবান হরি, আমাকে এমন বিপদে কেন ফেললে ঠাকুর? হে ঠাকুর, আমি কিছুতেই চারুকে সুখী করতে পারছি না। স্ত্রীর সঙ্গে গল্প করা আমার কাছে যতটা কঠিন, ততটাই সহজ সভায় বক্তৃতা দেওয়া। কি করব আমি? কি উপায়ে চারুর মন ফেরাবো? সারাক্ষণ ওর পাশে পাশে থাকলে কি হবে? নাকি অমলের মতন সাহিত্য নিয়ে আলোচনা করলেই ওর মন পাবো? কি উপায়ে যে মন পাই? চারু, একটা কিছু পড়ে শোনাবো? শোনাও। কি শোনাবো? তোমার যা ইচ্ছে। টেনিসন থেকে একটা কিছু তর্জমা করে তোমাকে শোনাই। শোনাও। এ বিশ্ব জগৎ মাঝে আমি একজন, আমায় চেনো কি? হারিয়ে যাওয়া অতীতের মাঝে আমি একজন, আমায় মনে পড়ে কি? গহন অন্ধকারে আমি একা, আমায় দেখিতে পাও কি? আই অ্যাম ইন দ্য স্টার্চ অ্যালোন। স্টার্চের বাংলা প্রতিশব্দ। চারু, শুনছো? ভালো লাগছে না? না থাক তাহলে, পড়ে কাজ নেই। চলো আমরা তাস খেলি। খেলবে? খেলি। মন চাইল না, কিন্তু ভূপতি দুঃখ পাবে জেনে খেলতে বসলাম। নিতান্ত ভুল করে চারু অনায়াসেই হেরে গেল। এভাবে খেলে সুখ পাওয়া যায়? চারু যে কেন এমন হয়ে গেল? আমি এক কাজ করি। চারু, মন্দাকে আবার আনলে হয় না? তুমি এই যে একলা। না, মন্দাকে আমার দরকার নেই। ভূপতি আমার কাছে যে মনের সুখ চায় তা আমি কোনো মতেই দিতে পারছি না। আমি তো সব কিছু ছেড়ে চারুর কাছ থেকেই জীবনের সমস্ত আনন্দ পেতে চাই। তাহলে ও কেন দূরে দূরে থাকছে?
ভূপতি আর কিছু করার চেষ্টা করে না কেন? আর একটা কাগজ চালায় না কেন? কখনো তো তাকে তার চিত্তরঞ্জন করার জন্য কিছু করতে হয়নি। ভূপতি আমার কাছে কোনোদিন কোনো সেবা দাবি করেনি, কোনো সুখ প্রার্থনা করেনি। অমলের মতন সে তো কখনোই আমাকে তার প্রয়োজনীয় করে তোলেনি। তাহলে কি আমি কি চাই, কি পেলে সুখ পাই, সেটা চারু জানে না? বা জানলেও চারু কিছু করে উঠতে পারছে না। তেরা পরকে আপন করে আপনারে পর। চারু, অমলের চিঠি এসেছে। লিখেছে ভালো আছে, তোমায় প্রণাম জানিয়েছে। সত্যি অমলের জন্য মাঝে মাঝে আমার মনটাও খুব খারাপ লাগে। ভূপতি কোথায় অমলের স্মৃতির আক্রমণ থেকে আমায় রক্ষা করবে তা না করে স্নেহশীল মূঢ় কেবলই অমলের কথাই মনে করিয়ে দেয়। গৃহকার্যের অবকাশে একটা সময় নির্দিষ্ট করে নিলাম। সেই সময়ে দরজা বন্ধ করে তন্ন তন্ন করে অমলের সাথে প্রত্যেকটা ঘটনা মনে করতাম। চারদিক তোলপাড় করে ডাক ছাড়তাম, অমল, অমল, অমল। বৌঠান, বৌঠান, কি বৌঠান, কি বৌঠান? অমল, তুমি রাগ করে চলে গেলে কেন? আমি তো কোনো দোষ করিনি। তুমি যদি ভালো মুখে বিদায় নিতে তাহলে হয়তো এত দুঃখ পেতাম না। অমল, তোমাকে আমি একদিনও ভুলিনি, একদিনও না, এক দণ্ডও না। আমার জীবনের শ্রেষ্ঠ পদার্থ সমস্ত তুমিই ফুটিয়েছ। আমার জীবনের সমস্তটা দিয়ে তোমার পুজো করব। চারু, তুমি আজকাল লেখা ছেড়ে দিয়েছো কেন? ভারী তো আমার লেখা। সত্যি কথা বলছি, তোমার মতন অমন বাংলা এখনকার লেখকদের মধ্যে আমি তো আর কারো দেখিনি। থামো তো। লেখার সঙ্গী একজন না থাকলে লেখা বের হয় না। আমাকে লেখাটা অভ্যেস করতে হবে, তাহলে চারুকেও লিখতে উৎসাহ দিতে পারবো। না, আজ থেকেই লেখা প্র্যাকটিস করতে হবে। কতদিন হয়ে গেল অমলের একটা চিঠিও এলো না। ওই ডাক এলো। চারু, আজও আমার নামে কোনো চিঠি নেই? আছে, আছে। সকাল থেকে মন বলছে আজ চিঠি আসবেই। কি, দেখাও দেখাও। দিচ্ছি দিচ্ছি, একটু সবুর করো। না, দেখাও, এক্ষুনি দেখাও। আরে রাগ করো না, এই নাও। চিঠি কোথায়? এ তো খাতা। আচ্ছা দেখো, বিলেতে একটা টেলিগ্রাফ করে জানলে হয় না অমল কেমন আছে? কিছুদিন আগে চিঠি পেয়েছিলুম, সে এখন পড়ায় ব্যস্ত। তবে আর কাজ নেই। আমি ভাবছিলুম বিদেশে আছে, যদি ব্যামো হয়। না না, তেমন হলে খবর পাওয়া যেত। তাছাড়া টেলিগ্রাফ করাও তো কম খরচ নয়। তাই নাকি? আমি ভেবেছিলাম 2-1 টাকা লাগবে। বলো কি, প্রায় 100 টাকা। 100? তাহলে তো কথাই নেই। ভূপতিদা, ও ভূপতিদা, দাঁড়ান, টেলিগ্রাম আছে। এই এই গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও। হ্যাঁ, কি টেলিগ্রাম? এই নিন। তা কোথায় গিয়েছিলেন? চুচড়োয় গিয়েছিলাম, আমার শালির কাছে। অমলের শরীর খারাপ করলো নাকি? না, ভালোই আছে লিখেছে, কিন্তু এটা তো দেখছি প্রিপেড টেলিগ্রাম। রহমত, চলো দেখি। কিধর বাবুজি? পোস্ট অফিস। দেখুন তো এটা,
প্রিপেড টেলিগ্রাম। কিন্তু টেলিগ্রামটা করেছিল কে বলতে পারবেন? দেখি, ও আপনার স্ত্রী এসেছিলেন, বললেন আপনি চুঁচুড়া গেছেন, খুব আর্জেন্ট বলে দুদিকেরই পয়সা দিলেন। এত পয়সা চারু পেল কোথা থেকে? কিছু সমস্যা হয়েছে ভূপতি বাবু? হ্যাঁ, না না, কিছু না, চলি, নমস্কার। নমস্কার। ব্রজ, ব্রজ, কি বাবু? আমি যখন ছিলাম না, চারু তোকে নিয়ে পোস্ট অফিসে গিয়েছিল। কি রে, বল। হ্যাঁ বাবু, অপরাধ নেবেন না, মা কাউকে বলতে বারণ করেছিল। মায়ের কাছে টাকা ছিল না বলে মাই আমাকে গয়না বন্ধক দিতে পাঠালেন। ব্যাস, ঠিক আছে, তুই যা। সামান্য একটা টেলিগ্রামের জন্য চারু নিজের গয়না বন্ধক দিল কেন? চারু, চারু, বলো। না, চারুকে এসব নিয়ে কিছু বলবো না। এই নাও অমলের টেলিগ্রাম, ও ভালো আছে। কি হলো চারু, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কই কই না তো, আমি যাই। চারু কেন এত বাড়াবাড়ি করলো? আমায় একটু অনুরোধ করলেই তো টেলিগ্রাফ করে দিতাম। তাহলে কি সত্যি ও অমলের জন্য? না না, এই আমি কি ভাবছি। কিন্তু আমায় না জানি এটা করলো কেন? কি সুখী দেখব বলে কত কি না করলাম। দিনের পর দিন বইপত্র ঘেঁটে বাংলাতে এত কিছু প্রবন্ধ লিখলাম কিসের জন্যে? নিজের নাম আড়াল করে বন্ধুকে দিয়ে নকল করিয়ে ওকে দিয়েছি। যদি আমার লেখা বললে ও না পড়ে উপহাস করে। অমল যেভাবে লিখতো, নতুন লেখা নিয়ে আসতো, আমি তো সেইভাবেই ওর কাছে পৌঁছতে চেয়েছিলাম। কিন্তু চারুর কাছে আমি অমল হতে কেন পারলাম না? কেন পারলাম না? কে আপন করে আপনারে পর। আমার সেই লেখাগুলো কোথায়? আমার কাছেই আছে। সেগুলো দাও। তোমার জন্য ডিমের কচুরি ভাজছি, ভেজে নি তারপর দিচ্ছি। আমার এখনই চাই। দাঁড়াও, আনছি। হায় অবলা, দরকার ছিল না। আমার এসব কিছুই দরকার ছিল না। এতকাল আমি তো ভালোবাসা না পেয়েও পাইনি বলে জানতেও পারিনি। আমার তো কেবল প্রুফ দেখে কাগজ লিখেই চলে গিয়েছিল। আমার জন্য এত করার দরকার ছিল না। এই নাও। এই কি করলে তুমি? খাতাগুলো আগুনে ফেলে দিলে। সরো সরো, আমি বের করে আনি। থাক থাক। আবার খবরের কাগজ? না, আর নিজে কাজ করছি না। তবে মহীশূরে একটা কাগজ বের হবে, আমাকে তার সম্পাদক করেছে। বাড়ি ঘর ছেড়ে একেবারে মহীশূরে যাবে? চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ? না, মামারা এখানে এসে থাকবেন। সম্পাদকী নেশা তোমার আর কিছুতেই ছুটলো না। মানুষের যা হোক, একটা নেশা চাই। চলি। কবে আসবে? তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব। চলি। আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে এখানে ফেলে রেখে যেও না। যে স্ত্রী হৃদয়ের মধ্যে অন্যকে ধ্যান করে, নির্জন বন্ধুহীন প্রবাসে তাকে সঙ্গদান করতে হবে। যার মনের মধ্যে মৃত ভার, তাকে কতদিন বুকে ধরে রাখব? না, সে আমি পারবো না। আহা, চারু এই কথা শুনে কত কষ্টই না পেল। চলো চারু, আমার সঙ্গেই চলো। না, থাক। মা, অনেক রাত হলো। সেই সকালবেলা বাবু চলে যাওয়ার পর থেকে না খেয়ে দিয়ে যে লিখছেন, এখন রাখুন মা, কিছু খেয়ে নিন। না না,
আজ আর কিছু খাবো না রে, ভালো লাগছে না। তুই যা, খেয়ে নে। আলোটা নিভিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দে। ঠিক আছে মা। দীপহীন বাতায়নে আমার মূর্তি ছিল অস্পষ্ট। সে ছায়ার আবরণে তোমার অন্তরতম আবেদনের সংকোচ গিয়েছিল কেটে। সেই মুহূর্তে তোমার প্রেমের অমরাবতী ব্যক্ত হলো অনন্ত স্মৃতির ভূমিকায়। বৌঠান, বৌঠান, কে কে কে? অমল, 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 ছিলে খেলার ঘরে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের চারুলতা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সায়ন্তন ঘোষ, আর্য জানা, আম্রপালি ঘোষ মিত্র, শ্রাবস্তী গুহ, শান্তনু দত্ত, রক্তিমা দাস এবং মনীষ ঘোষ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।